16 জুলাই 2024 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদকে লক্ষ্য করে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে পুলিশের গুলি করার দৃশ্য ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এরপর প্রথম শহীদ হওয়া আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 30 জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত কর্মকর্তা সহ মোট 25 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার এই হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় যে কোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাবো। একজন নিরীহ ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে টার্গেট করে গুলি করা হচ্ছে শর্ট ডিস্টেন্স থেকে, এবং সে যখন চিকিৎসার জন্য যাচ্ছে তাকে কেউ নিয়ে যাচ্ছে তখনও গুলি করা হয়েছে। কাজে এই দুটোর সার্কামস্টেন্স অ্যান্ড ফ্যাক্ট কমপ্লিটলি সেপারেট। আসামিপক্ষের আইনজীবী বলছেন তার আসামিরা খালাস পাবেন। আবু সাইদ গুলিতে মারা যায়নি, তাহলে অন্য কোনো কারণে মারা গেছে। সেই কারণটি হলো প্রথমে এবং আরও পরে যে বিষয়টি ব্রিফ করা হয়েছিল যে হেড ইঞ্জুরিতে মারা গিয়েছিল, সেই হেড ইঞ্জুরিতে মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থিত করে। এবং আরও একটি বিষয় যেটা বলা হয়েছে সেটা হলো যে পোস্টমর্টেম 5টি এক্সিবিট করা হয়েছে এই ট্রাইব্যুনালে, সেই পোস্টমর্টেম 5টিতে কিন্তু সিভিল সার্জনের স্বাক্ষর নেই, অথবা রংপুর মেডিকেল কলেজ হসপিটালের যিনি প্রশাসনিক প্রধান ছিলেন তারও স্বাক্ষর নেই, অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টটি ডিফেক্টিভ। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলো সার্বিকভাবে পর্যালোচনা করে এই অস্ত্র যে হ্যাজার্ডাস ছিল কিনা এইটা নির্ণয় করে আমাদের বিশ্লেষণ করে রায় দেওয়া দরকার। এদিকে সোমবার ট্রাইব্যুনালে চানখারপুলের রায় দিয়েছে। সেই রায়ে 8 আসামির ভেতর 3 জনকে ফাঁসি আর বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল 1। গুলি করে হত্যার ভিডিও দেখার পরও আসামিদের 3 বছরের সাজা মেনে নিতে পারেনি শহীদ পরিবাররা। তাই এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন শহীদ ও আহতদের স্বজনরা। এরপর নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যে রায়টা আমরা পেয়েছি এটা কখনোই আশা করতে পারি না, কখনো আমাদের সরকারের কাছে আমরা এটা আশা করতে পারি না। আমরা কিছু বলতে চাই না যে তারা বিতর্কিত হোক, আমরা তাদের বিতর্কিত করার জন্য আসি নাই। আমরা এসছি আমরা ন্যায্য বিচারের জন্য। আমাদের সন্তানদের যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে এর বিচারের রায় কখনো 3 বছর হতে পারে না। ঠিক, আমাদের এই যারা বিচারক আছে আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতেছি যে আপনারা যে একটা রায় দিলেন, আপনার সন্তান যদি এভাবে গুলিবিদ্ধ হতো আপনি কি এই ধরনের রায় দিতে পারতেন? যে কুকুরের বাচ্চাকে মেরে ফেলার জন্য একজন সরকারি কর্মকর্তার ওয়াইফকে জেল দিয়েছে এবং তার ছোট শিশুকে নিয়ে সে জেলে গেছে, তাহলে কুকুরের বাচ্চাকে হত্যা করার জন্য যদি জেল হতে পারে তাহলে একটা মানুষের সন্তানকে হত্যা করার রায় কি মাত্র 3 বছর? যদি এটাই হয়ে থাকে তাহলে কি আমরা সেই কুকুরের থেকেও কি অদম না? ঊর্ধ্বতন যে লোকগুলো ছিল যাদের আদেশে এই হত্যাকাণ্ড করা হয়েছে তাদেরকে যে রায়টা দিয়েছে তারা তো পলাতক, তাদেরকে মৃত্যুদণ্ড দিলেও কোনো লাভ নেই। যারা এখানে আছে, যারা কারাগারে আছে, যেমন খুনি সুজন, সে আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য সে গুলি করছে এবং উল্লাস করছে। তার সাজা কিভাবে 3 বছর হয়? 3 বছরের মধ্যে তো 2 বছর চলেই গেছে, আর আছে কয় মাস? এটা কি কখনো আমাদের মেনে নেওয়া উচিত? কখনোই মেনে নেওয়া উচিত না।
আমরা মহামান্য আপিল বিভাগে আপিল দায়ের করব, এটা লার্নেড চিফ প্রসিকিউটর আপনাদেরকে জানিয়েছেন। কাজেই ওই বিষয়টি নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না, মন্তব্য করা যৌক্তিক নয়। আমরা আমাদের বক্তব্য আপিল বিভাগে তুলে ধরব। এদিকে টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানিতে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বলেন, কারো অপরাধ প্রমাণ না হলে সে খালাস পাবে। রিভিউ 2টা পিটিশনই শুনানি হয়েছে এবং 2টা শুনানি দীর্ঘক্ষণ শুনানি হয়েছে। এই ইয়াগুলো ডিসপোজাল করবে এবং আজকের ভিতরে আদেশ দেবে বলে মোটামুটি ট্রাইব্যুনাল আমাদেরকে বলেছে। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা।